3, 2, 1. Ya Allah! ইরান পিছু হটছে না, বরং এমন চাল চেলেছে তাতে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর পিঠ দেওয়ালে ঠেকতে শুরু করেছে। অনেকে বলছেন এই ছবি অনেক পুরনো, কিন্তু আপনি ভেবে দেখুন, আমিও মানলাম অনেক পুরনো ছবি হতে পারে, এটা কেউ যাচাই করেনি এখনো পর্যন্ত, কিন্তু এই ছবিটি এই সময়ে দাঁড়িয়ে কেন ভাইরাল হচ্ছে সেটাও তো বড় প্রশ্ন। অনেকে বলছেন এই ছবিটাই অনেক পুরনো ছবি, আমি বলছি হতে পারে পুরনো ছবি, কিন্তু আপনারা মনে করে দেখুন, ভেবে দেখুন, পুরনো ছবি হোক, কিন্তু এই ছবিটা হঠাৎ করে এই সময় কেন ভাইরাল হচ্ছে? এখানেই কিন্তু সবচেয়ে বড় ইকুয়েশন তৈরি করে দিয়েছে ইরান, আর এখানেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর পিঠ দেওয়ালে ঠেকতে শুরু করেছে। সুপ্রিম লিডার মোস্তফা হুসাইনি খামেনি এবার তার নেতৃত্বে যে তারা নতুনভাবে যুদ্ধে তারা ঝাঁপাবে এবং নতুনভাবে যুদ্ধটাকে দেখবে, আরও নতুনভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে প্রতিঘাত হানবে, সেদিকে কিন্তু তারা এগিয়ে চলেছে। যতদিন পর্যন্ত ফুল স্কেল ওয়ার চালু হয়নি ততদিন পর্যন্ত আলোচনায় রাজি ছিল ইরান। এমনকি ডোনাল্ড ট্রাম্পের যে চুক্তি, ট্রাম্প বলেছিলেন না যে একটা চুক্তিতে আসতেই হবে ইরানকে, সেই চুক্তিতেও সায় ছিল ইরানের। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি ভাবলেন রণসজ্জা যখন সাজিয়েই রেখেছি তাহলে দেরি করে কী লাভ। ভেবেছিলেন ভেনেজুয়েলার মতন হয়তো এক রাতেই সমস্তটাই গল্প হয়ে যাবে, কিন্তু হলো না। 28শে ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সমস্তটাই ঘেটে ঘ হয়ে গেল। ইরান আর এখন সিজফায়ারে রাজি নয়, ইরান এখন আর কোনো আলোচনায় রাজি নয়, বরং তারা পাল্টা হামলা করে বসলো। শুধু ইসরায়েলে নয়, মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়ায় বিভিন্ন দেশে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসি রয়েছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বেস ক্যাম্পগুলি রয়েছে, সেগুলিকে লক্ষ্য করে একের পর এক মিসাইল হামলা, একের পর এক ড্রোন হামলা করে চলল ইরান। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি দেখেন তাহলে কিন্তু ক্ষতির পরিমাণ বিরাট। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইসরায়েল, সেখানেও ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইরানেই। আইআরজিসি ট্রুপস থেকে শুরু করে বেসামরিক সাধারণ নাগরিক, তারা তো হারিয়েইছে। আর সবচেয়ে বেশি ক্ষতি, সবচেয়ে বড় ক্ষতি যদি আপনি মনে করেন, তাহলে দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি, তাকে হারিয়েছে দেশটি, তাকে হত্যা করা হয়েছে। তারপরেও কিন্তু ইরান ভেনেজুয়েলার মতো মাথা নত করেনি, বরং তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যখন এই ভিডিও দেখছেন 4 মার্চ, এই দিন সকালেই ইরান তাদের নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করেছে, মোস্তফা হুসাইনি খামেনি। এই সেই ব্যক্তি মোস্তফা খামেনি, ইনি হচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে, পুত্র। যেই দিন নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করলো ইরান, সেই দিনও একদম ফ্রেশ টাটকা হামলা করে বসলো ইসরায়েল। কিন্তু তারপরেও ইরান পিছু হটছে না, বরং এমন চাল চেলেছে তাতে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর পিঠ দেওয়ালে ঠেকতে শুরু করেছে। কেন বলছি তার কারণ আজকের পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং যে প্রশ্নগুলো উত্থাপন করলাম সেই প্রশ্নের উত্তরগুলোও পেয়ে যাবেন আজ। তাই সেই জন্যই আমাদের হেডলাইন, হোয়াই ডাজ নট ইরান ওয়ান্ট এ সিজ ফায়ার। কেন ইরান সিজ ফায়ার চাইছে না? কেন? ক্ষতি তো তাদেরই সবচেয়ে বেশি হয়েছে, তাই না? সুপ্রিম লিডারকে পর্যন্ত হারিয়ে ফেলেছে, তারপরেও তারা কেন সিজ ফায়ারে রাজি হচ্ছে না? এটাই সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে। চলুন তাহলে সেই প্রশ্নের উত্তরই খুঁজবো আজকের রণক্ষেত্রে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ, একদম শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। প্রথম স্লাইডে আমি রেখেছি যে কার কত ক্ষতি হয়েছে। সিবিএস নিউজের এই খবরটা আমি রেখেছি, হেডলাইনটা পড়ুন। বলছে ইউএস ডেথ টোল ইন ইরান ওয়ার রাইজেস টু 6 অ্যাজ ট্রাম্প সেজ ক্যাম্পেইন কুড লাস্ট 5 উইকস। ইতিমধ্যেই জানা গেছে সরকারিভাবে 6 জন ইউএস আর্মির মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 4 জনের পরিচয় পাওয়া গেছে, 2 জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। কিন্তু তা সত্ত্বেও ট্রাম্প বলছেন এই সংঘর্ষ এখনও 5 সপ্তাহ চলতে পারে। একটা ছবি বিশাল ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়, যেখানে প্রেস কনফারেন্স ছেড়ে ডোনাল্ড ট্রাম্প মাথা নিচু করে বেরিয়ে চলে যাচ্ছেন।
এবং সেই ছবি দিয়ে বিভিন্ন ইরানিয়ান সমর্থক যারা এবং ইরানের মিডিয়া যারা, সেই সমস্ত মিডিয়াগুলো এই ছবি ভাইরাল করে ক্যাপশনে লিখছেন যে ডোনাল্ড ট্রাম্পের আর বলার মতন কোনো ভাষা নেই, কারণ তার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। অনেকে বলছেন এই ছবি অনেক পুরনো, কিন্তু আপনি ভেবে দেখুন, আমিও মানলাম অনেক পুরনো ছবি হতে পারে, এটা কেউ যাচাই করেনি এখনো পর্যন্ত, কিন্তু এই ছবিটি এই সময়ে দাঁড়িয়ে কেন ভাইরাল হচ্ছে সেটাও তো বড় প্রশ্ন। আর সেইখান থেকেই আমাদের আজকের এই পর্যালোচনা। দেখুন কি বলছে, এটা হচ্ছে ট্রাম্প বলছেন। আর অন্যদিকে ওয়ার্স ডেজ টোল ইন ইরান রাইসেস টু 787, রেড ক্রিসেন্ট সেস। কি বলছে? রেড ক্রিসেন্ট হচ্ছে একটি সংস্থা, তারা বলছে, ইরানিয়ান সংস্থা, তারা বলছে এখনও পর্যন্ত 787 জনের মৃত্যু হয়েছে। ইরানস ডেথ টোল ফ্রম ইউএস ইসরায়েল স্ট্রাইক ইন দ্য ওয়ার নাও ইন ইটস 4th day has climbed to 787 according to state media citing the Iranian Red Crescent. The organizations had put the number at 555 on Monday. সোমবার এই সংস্থাই জানিয়েছিল এখনও পর্যন্ত 555 জনের মৃত্যু হয়েছে এবং এই যুদ্ধের 4 দিন কেটে যাওয়ার পর তারা জানালো যে এই মুহূর্তে ইরানে 787 জনের মৃত্যু হয়েছে। এটা একটা সংস্থা জানিয়েছে, কিন্তু দেখুন, যেটাকে আপনি বলতে পারেন সরকারি, কিন্তু বেসরকারি মতে সেটাই আমি আজকে রেখেছি। বলছে ইরানে হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েল সম্মিলিতভাবে প্রায় 2000-এরও বেশি বিমান ও মিসাইল হামলা চালিয়েছে, আর এর ফলে সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে। কীরকম? আমেরিকা ও ইসরায়েলের দাবি অনুযায়ী প্রায় 1000 থেকে 1500 সামরিক সদস্য, মানে আইআরজিসির যারা ট্রুপস, এবং 49 জন উচ্চপদস্থ নেতা নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনিও। বেসামরিক ক্ষয়ক্ষতি, ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মতে নিহতের সংখ্যা অন্তত 787 জন। সিবিএস নিউজও যেটা ছেপেছে। তবে কিছু মানবাধিকার সংস্থা এই সংখ্যা 7000 পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপনারা দেখছেন ওপর সংখ্যাটা বলা হচ্ছে 787। অন্যদিকে আমেরিকা আর ইসরায়েল দাবি করছে যে আমরা 1000 থেকে 1500 জন আইআরজিসি ট্রুপসকে মেরে ফেলেছি। অন্যদিকে বিভিন্ন বেসামরিক এবং বেসরকারি মানবাধিকার সংস্থা জানাচ্ছে এখনও পর্যন্ত ইরানে প্রায় 7000 জনের মৃত্যু হয়েছে। ভাবুন, সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু ইরানেরই। আমি বারবার বলছি এই একই কথা। দেখুন, অবকাঠামোগতভাবে ইরানের নাতাঞ্জ যে পারমাণবিক কেন্দ্র, বিভিন্ন আইআরজিসি কমান্ড সেন্টার এবং বিমান ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও 11টি যুদ্ধ জাহাজ এবং বেশ কিছু যুদ্ধ বিমান যেমন F4, F5, Su-24 এই সমস্ত কিছু কিন্তু ধ্বংস হয়েছে। এই সমস্ত ক্ষতি ইরানের। অন্যদিকে ইসরায়েলের কি ক্ষতি হয়েছে? বলছে ইরানের পাল্টা ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলায় ইসরায়েলের বড় ধরনের আঘাত এসেছে। সামরিক ও বেসামরিক ক্ষয়ক্ষতি এখনও পর্যন্ত 12 জন নিহত হয়েছে ইসরায়েলের সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এবং 777 জন এই মুহূর্তে আহত, 11 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তেল আবিব ও জেরুজালেমে প্রায় 40টিরও মতো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সমস্ত ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল এই মুহূর্তে, ইসরায়েলও যে ক্ষয়ক্ষতি হচ্ছে। বলছে হাইফা নৌঘাটিতেও মিসাইল হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে আমেরিকার কি ক্ষতি হয়েছে দেখুন। বলছে সামরিক মৃত্যু, এখনো পর্যন্ত 6 জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে পেন্টাগন। এর মধ্যে 4 জন কুয়েতের পোর্ট সুয়াইবাতে ড্রোন হামলায় মারা গিয়েছেন, এবং আহত ও সরঞ্জাম হয়েছে অন্তত 18 জন সেনা গুরুতর আহত। এছাড়া কুয়েতে ফ্রেন্ডলি ফায়ারে আমেরিকার 3টি F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে এমনটাও কিন্তু দাবি করা হচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ধরনের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, আমরাও দেখছি, কিন্তু কতটুকু কোন ছবি সত্যি, কারণ আমরা ছবির কোনো সত্যতা যাচাই করিনি, সেই কারণে সেই সমস্ত ছবি আপনাদের দেখাবো না, শুধু আপনাদের তথ্যগুলো তুলে ধরছি কে কি দাবি করছে। অন্যদিকে কাতারে আল-উদিদ ঘাঁটি, বাহরাইন এবং সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়েছে। শুধু কি ইসরায়েল, ইরান এবং আমেরিকা? না, এর পরেও অনেকগুলো দেশে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য। কেমন? অন্যান্য দেশগুলির কি ক্ষয়ক্ষতি? লেবাননে দেখুন, যেখানে হিজবুলের সদর দপ্তর দাবি করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে, ইসরায়েল দাবি করে, সেখানে এই মুহূর্তে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। মানে ইরান, ইসরায়েল, আমেরিকার
ক্ষয়ক্ষতি বাদে লেবাননে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, সেখানে এখনও পর্যন্ত 52 জন নিহত হয়েছে এবং 153 জন আহত হয়েছে বলে সরকারি সূত্রে খবর। কুয়েতে 3 জন নিহত, যার মধ্যে 2 জন কুয়েতি নৌবাহিনীর সদস্য বলে খবর। সংযুক্ত আরব আমিরাত মানে ইউএই, সেখানেও 3 জন নিহত, 68 জন আহত হয়েছেন বলে খবর। আপনারা দেখেছেন বিভিন্ন এয়ারপোর্টগুলো কীভাবে সেখানে মিসাইল হামলা হয়েছে, ড্রোন হামলা হয়েছে, বিভিন্ন বিল্ডিংয়ে, একদম বেসামরিক জায়গায় যেখানে কোনো মার্কিন যুক্তরাষ্ট্রের বেস ক্যাম্পের চিহ্নমাত্র নেই, সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু ইরান হামলা করেছে। কি কারণে? ভয় তৈরি করার জন্য, ভীতি তৈরি করার জন্য। আমি ছবি দেখছিলাম আজই টুইটারে, বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে আবুধাবি, দুবাই, এই সমস্ত জায়গা পুরো শূন্য হয়ে গেছে, একটা মানুষ পর্যন্ত নেই, আর রাস্তায় একটা গাড়ি পর্যন্ত চলছে না। বুঝতে পারছেন কি ভয়টাই না দেখিয়েছে ইরান। এবার দেখুন বাহারিন, সেখানেও 2 জন নিহত। ওমান, একটি বাণিজ্যিক জাহাজে হামলায় 1 জন নিহত হয়েছেন। ভারতেরও এই মুহূর্তে 3 জন নাবিক, তাদেরও মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আহত এবং নিহতের একটা রূপরেখা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং যেখানে এটাও দেখিয়ে দিলাম যে সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু ইরানেরই। এবার দেখুন ক্রনিকল এনজি করেছে একটা হেডলাইন, ইরান হিটস ইউএস এম্বাসি ইন রিয়াদ উইথ ড্রোনস। অন্যদিকে এপি করেছে একটা হেডলাইন, ইউএস সোলজার্স ওয়ার কিল্ড ইন ইরানিয়ান ড্রোন স্ট্রাইক অন অপারেশনস সেন্টার অ্যাট কুয়েত সিভিলিয়ান পোর্ট। এই যে এখানে দেখালাম না, এই যে 6 জন মারা গেছে, 6 জন মার্কিন সেনা নিহত হয়েছে এবং 4 জন কুয়েতের পোর্ট সুয়াইবা, এই পোর্টে ছিল, সেখানে তাদের মৃত্যু হয়েছে। যেই পোর্টটা হচ্ছে এই পোর্টটা কুয়েতে। অন্যদিকে রিয়াদে যে ইউএস এম্বাসি রয়েছে সেখানেও হামলা ছিল, মানে একদম লক্ষ্য করে করে। বেসামরিক জায়গা তো হামলা চালিয়েছে, আমি বারবার বলছি, অনেক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু ইরানের মেন লক্ষ্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলো, আর সেই কারণেই সেখানেই হামলা করছে। কেমন? মার্কিন দূতাবাসে হামলা মানে সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা, এটা ইরান বোঝাতে চাইছে। কীরকম? রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। দূতাবাস আন্তর্জাতিক কূটনৈতিক নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট দেশের সার্বভৌম ভূমি হিসেবে গণ্য হয়, আর এর ফলেই বলা হচ্ছে দূতাবাসে হামলা মানে সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা। এবং ডোনাল্ড ট্রাম্প প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন, মার্কিন সেনা সদস্যদের হতাহতের কথাও তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে হ্যাঁ, আমাদের আর্মিদের হারিয়েছি, তাদেরও মৃত্যু হয়েছে, কিন্তু এই সময়টা সংখ্যা গোনার নয়, এই সময়টা শত্রুপক্ষকে দমিয়ে দেওয়ার, একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তারা তাদের পথে চলছে, তাদের দেখানো পথে, এবং ইরান কিন্তু তাদের পাল্টা পথে আক্রমণ হানাচ্ছে। বাহারিনে মার্কিন এয়ারবেসে ইরানের হামলার দাবি। ইরান দাবি করেছে তারা বাহারিনের শেখ ইজা অঞ্চলের মার্কিন ঘাঁটি ধ্বংস করে দিয়েছে, জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটেছে বলে তারা যা দাবি করেছে, এবং ব্যাপক ক্ষতি হলেও 48 থেকে 72 ঘন্টার মধ্যে সীমিত অপারেশন পুনরায় শুরু সম্ভব বলে এটা আবার পাল্টা দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে দেখুন পাকিস্তানে মার্কিন কনসুলেটে গুলি চালানো হয়েছে। করাচিতে মার্কিন কনসুলেটের সামনে বিক্ষোভে মার্কিন মেরিনরা গুলি চালায়, কয়েকজন নিহত। পাকিস্তানের মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যে বাতিল করা হয়েছে। এই সেই ছবি। কি হয়েছিল? আয়াতুল্লাহ আলী খামেনি, তার যে সমর্থকরা রয়েছে পাকিস্তানে, শিয়া গোষ্ঠীর, তারা পাকিস্তানে মার্কিন কনসুলেটে গিয়ে হঠাৎ করেই বিক্ষোভ দেখাতে শুরু করে দেয়। একসঙ্গে প্রচুর মানুষ একসঙ্গে বিক্ষোভ দেখায়, ঢিল, ইট, পাটকেল সমস্ত কিছু ছড়ে। খবর পাওয়া যাচ্ছে সেই বিক্ষোভকারীদের কাছ থেকে কিন্তু একটি গুলি উড়ে আসে কনসুলেটে, আর তারপরেই কিন্তু পাল্টা গুলি চালানো হয়, আর সেই পাল্টা গুলিতে প্রায় 13 থেকে 14 জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে পাকিস্তানেও। আচ্ছা, সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, এটাও একটা বড়সড় দাবি করছে ইরান। কেন তেল শোধনাগারে কেন হামলা? দেখুন বলছি, সৌদি আরবের একটি বড় রিফাইনারি দৈনিক উৎপাদন ক্ষমতা যেখানে 5.5 লক্ষ ব্যারেল, সেটি এখন বন্ধ, কারণ সেখানে হামলা চালিয়ে দিয়েছে। এই সেই ছবি। ইরান হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে এবং ইতিমধ্যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গিয়েছে। আপনারা জানেন প্রায় 37টা ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো শিপ দাঁড়িয়ে রয়েছে হরমুজ প্রণালীর সামনে, আসতে পারছে না। আচ্ছা, সমুদ্রের নিচে বা স্থলবেগের পাইপলাইনেও হামলার একটা হুমকি দিয়েছে ইরান, ছেড়ে কথা বলবো না। এই হচ্ছে সেই হরমুজ প্রণালী, এখানেই আটকে রয়েছে বিভিন্ন জাহাজ। আর এই হচ্ছে সৌদি আরবের সেই বড় রিফাইনারি, সেখানে হামলা চালিয়েছে ইরান, এমনটাই দাবি করছে ইরান। কিন্তু আপনাকে বলে রাখি, ইরানের লাভটা কি হচ্ছে? তারা তো সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা করতে পারছে না, সৌদি আরবে হামলা করছে, ইউএইতে হামলা করছে, কাতারে হামলা করছে, বাহারিনে হামলা করছে, কুয়েতে হামলা করছে। এসব করে লাভ কি? কী লাভ তাদের? আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে।
এখানেই কিন্তু সবচেয়ে বড় ইকুয়েশন তৈরি করে দিয়েছে ইরান। আর এখানেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর পিঠ দেওয়ালে ঠেকতে শুরু করেছে। কেন বলছি দেখুন আরেকবার। ইন্ডিয়া টুডে করেছে যে হোয়াট অ্যামাজন ওয়েব সার্ভিস সেড অ্যাবাউট দ্য ইরানিয়ান স্ট্রাইকস। কি করেছে এবার? অ্যামাজনের যে ওয়েব সার্ভিস ক্লাউড ইউনিট রয়েছে ইউএইতে, সেখানে হামলা করে দিয়েছে ইরান। বুঝতে পারছেন? মানে শুধু স্থাপনা নয়, যেখানে ব্যবসায়িক ক্ষতি হবে সেই সমস্ত জায়গাগুলোকে টার্গেট করেছে। আর সেই টার্গেটের মধ্যেও কিন্তু সৌদি আরবের এই তেল শোধনাগার। এই তেল শোধনাগারে হামলা করার কারণ কি? মোটো কি? তার কারণ ইরান চায় বিশ্ববাজারে তেলের চাহিদা তৈরি করতে, ঘাটতি তৈরি করতে। আর তাতে লাভ কি ইরানের লাভ আছে। ইরানের তো তেলের সমস্যা নেই, তাদের দেশেই তেল পাওয়া যায়। কিন্তু বিভিন্ন দেশ যারা এই মধ্যপ্রাচ্য থেকে তেল কেনে, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে তেল কেনে, তারা যাতে কোনোভাবেই তেল না পায় এবং বিশ্বজুড়ে যাতে তেলের চাহিদা বেড়ে যায়, তেলের দাম বেড়ে যায়, এটাই কিন্তু তারা চাইছে। আর এই কারণেও কিন্তু এরা এই অ্যামাজনের ওয়েব সার্ভিস এই জায়গাতেও হামলা করেছে, এই কারণেই যে ব্যবসায়িকভাবে ক্ষতি হবে। এখানে অ্যামাজন ক্ষতি হলে কি হবে? অ্যামাজন মার্কিন যুক্তরাষ্ট্রে বলবে, ডোনাল্ড ট্রাম্পকে বলবে যে ভাই কেন করছো এসব। দেখুন কি বলছে, ডিউ টু দ্য অ্যাটাকস অন ক্লাউড সার্ভিস AWS ফেসেস সেভারাল ডিফিকাল্টিজ সাচ অ্যাজ পাওয়ার কাটস অ্যান্ড স্ট্রাকচারাল ড্যামেজ হুইচ ফোর্স দ্য কোম্পানি টু শাট ডাউন পার্টস অফ হিটস ইনফ্রাস্ট্রাকচার। এর ফলে কি হয়েছে? বিভিন্ন জায়গায় স্ট্রাকচার ড্যামেজ হয়েছে। এর ফলে কি হয়েছে? শাটডাউন করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বিভিন্ন অংশ শাটডাউন হয়ে আছে, সেখানে কাজকর্ম হচ্ছে না। যেমনটা আমি আপনাদের বললাম আবুধাবিতে হচ্ছে, তেমনটাও হচ্ছে কিন্তু দুবাইতে, মানে ইউএই জুড়ে এখন প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই শাটডাউন। কোনো নতুন করে পর্যটক সেখানে যাচ্ছে না এবং যেতেও বারণ করা হচ্ছে। এবং যারা আটকা পড়ে রয়েছে তাদেরকে নিজ নিজ দেশে ফিরিয়ে নিয়ে আসার প্রচেষ্টা চলছে এই মুহূর্তে। এই সেই ছবির কথা আমি শুরুতে বলছিলাম, এই সেই ছবি যেটা ইরান নিউজ টুইটারে দিয়েছে এবং লিখেছে, ব্রেকিং, ট্রাম্প ডাজ নট লুক হ্যাপি অ্যাজ ইরানিয়ান মিসাইল কিল মোর ইউএস সোলজার্স। ইউএস সোলজারদের যে হত্যা করার বিষয়টা, তাতে কিন্তু খুশি নয় ট্রাম্প, মুখ নিচু করে প্রেস কনফারেন্স ছেড়ে বেরিয়ে যাচ্ছে। অনেকে বলছেন এই ছবিটাই অনেক পুরনো ছবি। আমি বলছি হতে পারে পুরনো ছবি, কিন্তু আপনারা মনে করে দেখুন, ভেবে দেখুন, পুরনো ছবি হোক, কিন্তু এই ছবিটা হঠাৎ করে এই সময় কেন ভাইরাল হচ্ছে? আমি অনেক ক্রস চেক করলাম, করে দেখলাম যে এটা কোনো এআই জেনারেটেড নয়, অরিজিনাল ছবি, কিন্তু সময়ের একটু পার্থক্য রয়েছে। টিআরটি আওয়াল করছে, দেখুন, ইউএস লুজেস নিয়ারলি $2 billion মার্কিন ডলার ওর্থ অফ মিলিটারি ইকুইপমেন্ট ইন ফার্স্ট 4 days অফ ওয়ার অন ইরান। এই মুহূর্তে দাঁড়িয়ে মানে 4 দিনের যুদ্ধ যেখানে শেষ হয়েছে, সেখানে ইতিমধ্যেই $2 বিলিয়ন ডলারের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। তার মধ্যে কি দেখুন, বলছি দ্য মেইন ড্রাইভিং কস্ট অ্যাকর্ডিং টু ডাটা কমপ্লায়েন্ট অ্যাট আনাডলু ইজ দ্য ইউএস ANAFPS 132 আর্লি ওয়ার্নিং রেডার সিস্টেম, এই যে অ্যাট আল উদেদ এয়ারবেস ইন কাতার, ভ্যালুড অ্যাট $1.1 বিলিয়ন। এই যে $2 বিলিয়ন বলা হচ্ছে, তার মধ্যে $1.1 বিলিয়ন হচ্ছে এই রাডার সিস্টেম, যেটা আল উদয়তে ছিল এয়ারবেসে। এটাকে ধ্বংস করে দিয়েছে ইরান, এমনটাই দাবি করছে। আর সেই কারণেই বিভিন্ন ওয়ার্ল্ড সংস্থাগুলো, মিডিয়া সংস্থাগুলো, তারা কিন্তু হিসেব করে দিয়ে বলে দিচ্ছে যে ইতিমধ্যেই শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে বাদই দিয়ে দিন, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেরই কিন্তু $2 বিলিয়ন ক্ষতি হয়ে গিয়েছে মাত্র 4 দিনে। মাত্র 4 দিনে। কিন্তু তারপরও কি যুদ্ধ থেমেছে? দেখুন, দ্য টাইমস অফ ইন্ডিয়া করছে, ডে 5 ইউএস অ্যাসেটস হিট অ্যাক্রস মিড ইস্ট, ইসরায়েল লঞ্চেস ফ্রেশ স্ট্রাইকস অন ইরান, লেবানন। অন্যদিকে ইরান কিন্তু ইউএস বেসগুলোতে, মানে ইউএস অ্যাসেটগুলোতে হিট করে যাচ্ছে, সেখানে তারা থামছে না, চালিয়ে যাচ্ছে। আবার ইসরায়েল নাকি ইরানে নতুন করে আবার স্ট্রাইক করেছে, লেবাননেও করেছে, যেখানে হিজবুলের ঘাঁটি বলে বলা হয়। বুঝতে পারছেন না? যুদ্ধ থেমে নেই, আবার 5ম দিনেও কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে এত ক্ষয়ক্ষতির পরেও। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা ভাবি যে কি অ্যাকচুয়ালি কি চাইছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের নেতানিয়াহু, কিংবা ইরানের নতুন সুপ্রিম লিডার, তারা কি চাইছেন, তাদের আসলে চাহিদাটা কি, দাবিটা কি, যে কি হলে এই যুদ্ধ থামবে? কারণ এই যুদ্ধ তো শুধু সেখানে মধ্যপ্রাচ্যে আটকে নেই, এই যুদ্ধ তো শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে আটকে নেই, এর প্রভাব কিন্তু গোটা বিশ্বজুড়ে পড়ছে, ভারতও কিন্তু তার বাইরে নয়। এমনকি এই পাকিস্তানে তো হামলা হচ্ছে, আপনাদের দেখালাম,
বাংলাদেশ ভাবছে আমরা তো ভারত দিয়ে ঘিরে রয়েছি, ভারতে হামলা না হলে আমাদেরও কোনো চাপ নেই। আমি বলে রাখি, কেউ কিন্তু ছাড় পাবে না, বাংলাদেশও কিন্তু এর বাইরে নেই। প্রভাব কিন্তু বাংলাদেশও পড়ছে, ইতিমধ্যে পড়তে শুরু করে দিয়েছে। আর সেই কারণে বাংলাদেশ সরকার তাদের বিবৃতি দিয়ে বলতে হচ্ছে যে এই যুদ্ধের পক্ষে আমরা নই। খামেনির মৃত্যুতে তারা দুঃখ প্রকাশ করেছে, শোক জ্ঞাপন করেছে, কিন্তু যুদ্ধের পক্ষে কথা বলছে না। সরাসরি আলোচনায় এসে টেবিলে বসে একটা সমাধান সূত্র বার করার পক্ষে তারা নোটিশ জারি করেছে, বিজ্ঞপ্তি জারি করেছে। তা আমি 5 নম্বর স্লাইডে এটাই রেখেছি যে কে কি দাবি করছে, আসলে তাদের দাবিটা কি, কি হলে এই যুদ্ধ থামবে, সেইটা আমি এইটাতে রেখেছি। দেখুন ইরানের কৌশল কি। ইরানের কৌশল হচ্ছে সামরিক সংঘাতের আড়ালে অর্থনৈতিক যুদ্ধ। একজন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মানে আইআরজিসির ব্রিগেডিয়ার প্রকাশ্যে বলে ফেলেছেন যে তেলের দাম এখন $81, আমরা চাই এটা $200 পৌঁছাক। বুঝতে পারছেন, মানে তেলের দামটাকে বাড়িয়ে দিতে চাইছে তারা, যাতে সমস্ত জায়গায় তেলের দাম বেড়ে যায় এবং তেলের চাহিদা বেড়ে যায়। আর সেখান থেকে বিভিন্ন দেশের সংসদে আলোচনা হবে এই নিয়ে, আর তারা সম্মিলিতভাবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বাধ্য করবে যে এই যুদ্ধ থামানোর জন্য। এই পথেই এগোচ্ছে ইরান। কি বলছে দেখুন, এই বক্তব্য কেবল আবেগ নয়, এটি একটি কৌশলগত ইঙ্গিত। ইরানের পরিকল্পনা শুধু সামরিক জবাব দেওয়া নয়, বরং পূর্ণমাত্রার অর্থনৈতিক যুদ্ধ মানে ইকোনমিক ওয়ারফেয়ার যেটা চলছিল এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে, সেটা এখন গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার তাগিদে রয়েছে ইরান। পরিচালনা করা লক্ষ্য কেবল যুক্তরাষ্ট্র নয়, পুরো অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ বা ব্যাহত করার মাধ্যমে বিশ্ববাজারে ধাক্কা দেওয়া। এর প্রভাব কি হতে পারে? তেলের দাম তীব্র বৃদ্ধি হবে, আমদানিকারক দেশগুলো অর্থনৈতিক চাপে পড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে, সরকারগুলোর উপর জনচাপ বাড়বে, আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির দাবি জোরদার হবে। অর্থাৎ যুদ্ধক্ষেত্র শুধু আকাশ ও সমুদ্র নয়, বৈশ্বিক জ্বালানি বাজারও একটি সক্রিয় ফ্রন্ট। আর এখানেই ইরান চাপে ফেলতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশল কি? তাদের কৌশল হচ্ছে লক্ষ্যবস্তুর সামরিক অবকাঠামো। এখানে একটু ফারাক রয়েছে, আমি সেইভাবেই সাজিয়েছি। তাদের একটা স্থিরতা নেই মার্কিন যুক্তরাষ্ট্রের, মানে ডোনাল্ড ট্রাম্পকে আপনারা চেনেন, একটু পাগল মানুষ, কখন কি ভাবেন, কখন কি করেন কিছু মানে তিনি নিজেও জানেন না, হঠাৎ তার মনে হয়েছে তাই করবেন, তাই করে ফেলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য বহুস্তরীয়, যেমনটা আপনাদের আমি বললাম। কেমন? ইরানের ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা, এটা একটা; নতুন মিসাইল উৎপাদন সক্ষমতা নষ্ট করে দেওয়া, এটাও একটা; আচ্ছা, নৌবাহিনীর হুমকি নির্মূল করা, এটাও একটা; ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা, ওই নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র সেখানেই আঘাত এনেছিল, 2500 এনেছিল, এবার 2600 আনলো; হামাস, হিজবুল্লাহ, হুদিস এই সমস্ত প্রক্সি গোষ্ঠীগুলোকে প্রতি সমর্থন বন্ধ করানো। বলছে যদি ইরানকে আমরা কোনো রকমভাবে ধ্বংস করে দিতে পারি, মানে তাদের যে মনোভাব, এই মনোভাব ধ্বংস করে দিতে পারি, তাহলে তারা কিন্তু এই যে বিভিন্ন জায়গা জুড়ে, এই যে হামাস প্যালেস্তাইনে, হিজবুল্লাহ লেবাননে, হুতিস এই সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলোকে যে ইরান ফান্ড করে বলে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের দাবি, সেটাকে সেই মাজাটাকে ভেঙে দিতে পারবে, এমনটাই তাদের বক্তব্য। সমালোচনার জায়গা রয়েছে। বলছে পর্যবেক্ষকদের মতে মার্কিন অবস্থান সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে। কখনো মূল ফোকাস পারমাণবিক কর্মসূচি, কখনো নৌসামরিক শক্তি, কখনো আবার প্রক্সি নেটওয়ার্ক। ফলে নীতিগত অগ্রাধিকার কতটা স্থির সে প্রশ্ন রয়েই গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কী চাইছে? যে এই যে শিয়া মুসলিম ঘরানা, এটাকে ভেঙে চুরমার করে দাও। তারা চাইছে আরে পারসি ছিল ইরান, পারস্য, সেদিকেই ফিরে যাও, কি দরকার এত মৌলবাদী হয়ে যাওয়ার? এটা একটা ঠিক কথা, একদম ঠিক। কিন্তু সেই জন্য সাধারণ বাসিন্দাদের হামলা করা, বেসামরিক নাগরিকদের মারধর করা, তাদের জীবন কেড়ে নেওয়া, এটা কিন্তু উচিত নয়। ইসরায়েলের অবস্থান কি? সরাসরি রেজিমস চেঞ্জ। তারা বলেই দিয়েছে ভাই, আমরা ইরানে এই শিয়া মুসলিম গোষ্ঠীকে কিছুতেই শাসন ক্ষমতায় থাকতে দেব না, এখানে পুরোপুরি রেজিম চেঞ্জ হোক। তাই তারা বলছে, দেখুন বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য যে তার নেতৃত্বে ইসরায়েলের অবস্থান তুলনামূলকভাবে স্পষ্ট, লক্ষ্য শাসন পরিবর্তন। তাদের যুক্তি হচ্ছে পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেওয়া, ইরান যেটা শুরু করেছিল, মিসাইল প্রোগ্রাম বন্ধ করে দেওয়া যাতে তারা কোনো রকমভাবে মিসাইল তৈরি করতে না পারে, এবং প্রক্সি গোষ্ঠীগুলোকে দুর্বল করতে হবে। একই রকম, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যা কৌশল এবং ইসরায়েলের কৌশল, দুজনের অবস্থান প্রায় সেম বলতে পারেন, কিন্তু ইসরায়েলের অবস্থান একদম স্পষ্ট। মার্কিন যুক্তরাষ্ট্র এক এক সময় এক একটা দাবি করে বসে। অর্থাৎ ইসরায়েলের দৃষ্টিতে সমস্যা কোনো একক অস্ত্র ব্যবস্থা নয়, মূল সমস্যা তেহরানের বর্তমান শাসন কাঠামো। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে ইরান
কোনো মতেই দমছেন না এবং নতুন সুপ্রিম লিডার মোস্তফা হুসাইনি খামেনি এবার তার নেতৃত্বে যে তারা নতুনভাবে যুদ্ধে তারা ঝাঁপাবে এবং নতুনভাবে যুদ্ধটাকে দেখবে, আরও নতুনভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে প্রতিঘাত হানবে, সেদিকে কিন্তু তারা এগিয়ে চলেছে। কোনো মতেই কিন্তু তারা রেজিম চেঞ্জের পথে হাঁটছে না, কোনো মতেই কিন্তু ইরান ভেনেজুয়েলা হয়ে যাচ্ছে না। তাদের একটাই বক্তব্য, তারা কেন সিজফায়ার চাইছে না, তার কারণ প্রতিবারই সিজফায়ার হয় আর প্রতিবারই অতর্কিতে হামলা হয় ইরানে, এমনটাই বক্তব্য তাদের, এমনটাই বক্তব্য। আর তাই এবার আর কোনো নিজে থেকে সিজফায়ার নয়, ইরান চাইছে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে দিতে। এতে লাভ কী হবে? এতে বিশ্বের অন্যান্য দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে চাপ দেবে এই যুদ্ধবিরতি করানোর জন্য। আর তখন যে যুদ্ধবিরতিটা হবে সেই যুদ্ধবিরতি কিন্তু ইরানের জন্য কার্যকর হবে, এমনটাই মনে করছে ইরান। তারপরে হঠাৎ করেই মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেও, ইসরায়েল চাইলেও ইরানের ওপর হামলা করতে ভয় পাবে। কেন? তার কারণ তারা আবার এই 2026-এর কথা মনে পড়ে যাবে যে ইরানে হামলা করলে আবার গোটা বিশ্ব অস্থির হয়ে উঠবে। এই দিকেই এগোচ্ছে ইরান। আবার কোন দিকে যাবে ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু, সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আজকে আমার এই এপিসোড যদি আপনাদের ভালো লাগে, মনে হয় যুক্তিযুক্ত, তথ্যপূর্ণ, তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন, আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে লিখে, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 এবং দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।